শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ খোঁজ মিলল বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের। দেখেছি 650 আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে, হয়তো তাদেরকে তিনি ক্যান্টনমেন্টে রেখেছিলেন। বাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে একটা অ্যাকোমোডেশন রেখেছিল, এই জেনারেল ওয়াকারের সাথে কথা কোঅর্ডিনেট করে। কেন ক্যান্টনমেন্টের ভিতরে যেই দল বা যেই পরিবার দেশের জনগণকে জবাই করেছে তাদের জীবন রক্ষা করা আপনাদের জন্য কেন এত পবিত্র দায়িত্ব হলো? দর্শক, সেনা হেফাজতে কেমন আছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, এমনকি কোন কোন নেতা কর্মী সেনা হেফাজতে আছেন এখন পর্যন্ত, এমনকি সেনা হেফাজত থেকে কারা কারা পালিয়ে গিয়েছেন দেশের বাইরে, কারা কোন কোন দেশে আছেন আওয়ামী লীগ নেতাদের, সকল তথ্যগুলো এই ভিডিওতে রয়েছে। পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অবশেষে সেনা সদরে গিয়ে গোপনে সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। গোপনে কিন্তু পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন তথ্য জানিয়ে কিন্তু গণমাধ্যমে কথা বলেছে। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এই বাংলাদেশে লুকিয়ে রয়েছিল, তারা কিন্তু এখন সুযোগ বুঝেই বের হয়ে আসছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে নাইম ভাই কিন্তু শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্যগুলো ফাঁস করেছে। আজকের এই ভিডিওটি একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অবশেষে সেনা সদরে গিয়ে গোপনে সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। দীর্ঘ 2 মাস দায়িত্ব পালন শেষে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। ইতিমধ্যেই এই ব্যাপারটি নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যালয়। এদিকে বিভিন্ন গণমাধ্যম জানান, আজ রাতেই দেশ ত্যাগ করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের। এর আগে গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পালিয়ে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। গত 8ই আগস্ট ডক্টর ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, কিন্তু বিভিন্ন রাজনৈতিক চাপে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে না পারায় সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে। ইতিমধ্যেই সেনাবাহিনীর সকল দায়িত্ব পালন করবে বলে জানান আইএসপিআর। এদিকে আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবার বিস্তারিত। আওয়ামী লীগের অনেক নেতাই বিদেশে পালিয়ে গেছেন। এসব নেতা বিদেশের মাটিতেও নিজের পুরোপুরি নিরাপদ বোধ করছেন না, এজন্য অনেকটা আড়ালে থাকার চেষ্টা করছেন। দেশ ছাড়া বেশিরভাগ নেতাই প্রতিবেশী ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখানে বাংলাদেশিদের ব্যাপক আনাগোনা থাকায় তারা গা ঢাকা দিয়েই চলার চেষ্টা করছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসী অধ্যুষিত হওয়ায় নিরাপত্তা বোধ করছেন না আওয়ামী লীগ নেতারা। জানা গেছে, শেখ হাসিনা দিল্লিতে বিশ্ব সংস্থার হয়ে কর্মরত সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেই ভারতীয় সেফ হাউসে অবস্থান করছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের সময় সঙ্গে নেন তার বোন শেখ রেহানাকে। তিনিও বর্তমানে দিল্লিতে আছেন বলেই জানা গেছে। যদিও তিনি যুক্তরাজ্যের নাগরিক, চাইলে সেখানে চলে যেতে পারেন, তবে বোনকে একা রেখে তিনি আপাতত যাচ্ছেন না বলেই জানা গেছে। আওয়ামী লীগের শেখ হাসিনার পর সবচেয়ে আলোচিত নেতা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 আগস্টের পর জানা যায় তিনি দেশে আছেন। হঠাৎ শেখ হাসিনা দেশ ত্যাগ করবেন বিষয়টি তিনিও জানতেন না, ফলে দেশ ছাড়তে পারেননি। সাম্প্রতিক তথ্যসূত্র বলছে, ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। 3 মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান কামাল রয়েছেন কলকাতায়। এক ভিডিও চিত্রে দেখা গেছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ইকো পার্কে কয়েকজনের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। তার সঙ্গে দেখা মিলেছে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তার স্ত্রী এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অপু উকিলকে। প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ক্যামেরায় ধরা পড়েছেন ঢাকা 7 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। গত শনিবার সন্ধ্যা 7টায় তাদের দেখা যায় কলকাতার এই পার্কে। তবে পার্কটিতে তাদের অবস্থান দেখার পর বাংলাদেশিরা সেখানে জড়ো হয়। এ সময় দ্রুত সটকে পড়েন তারা। এর আগে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই দলের প্রভাবশালী নেতাদের মধ্যে প্রথম নিজের অবস্থান জানান দেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের এই প্রভাবশালী নেতাকে দেখা যায় এক ভিডিও ফুটেজে। তার অবস্থান শনাক্ত করা হয় দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। এদিকে গত মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরা 2 জন নারীকেও দেখা যায়। তাদের 3 জনের হাতেই লাল সুতা বাঁধা ছিল।
ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় এই সুতা বেঁধেছেন তারা। এদিকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম অবস্থান করছেন ভারতের কলকাতায়। শহরের একটি 5 তারকা হোটেলে তাদের অবস্থান বলে জানা গেছে। তবে তারা প্রকাশ্যে আসছেন না। কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে খবর বেরিয়েছে। তারাও এখন কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে আছেন বলে জানা গেছে। সূত্র জানিয়েছে দেশ ত্যাগ করা নেতাদের বেশিরভাগই ভারত বাংলাদেশ স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশটিতে পাড়ি জমিয়েছেন। সূত্র আরও জানিয়েছে 5 আগস্টের পর দেশ ছড়া নেতাদের অনেকেই ভারতের কলকাতায় বাড়ি ভাড়া করে অবস্থান করছেন। ডুপ্লেক্স বাড়ি ভাড়া করে সেখানে নিজেদের কর্মীদের নিয়ে অবস্থান করছেন একজন সাবেক সংসদ সদস্য, এমন তথ্য পাওয়া গেছে। তবে অবস্থা বেগতিক স্থানীয় পর্যায়ের অনেক নেতার। কলকাতার ছোটখাটো হোটেলে অবস্থান করার তথ্য পাওয়া গেছে মফস্বলের কয়েকজন নেতার। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের এসব নেতা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। নিজেদেরও তেমন আর্থিক সচ্ছলতা নেই, ফলে বেশ কষ্টেই সময় কাটছে তাদের। আবার ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারাও কলকাতায় আছেন বলেই জানা গেছে। তবে হোটেলের লবির বাইরে তারা খুব একটা আসেন না। কেন ক্যান্টনমেন্টের ভিতরে যেই দল বা যেই পরিবার দেশের জনগণকে জবাই করেছে, দেশের জনগণকে গুম করেছে, দেশের সবকিছু লুটপাট করে তছনছ করে দিয়েছে, তাদের জীবন রক্ষা করা আপনাদের জন্য কেন এত পবিত্র দায়িত্ব হলো? আপনারা কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো দেশ চালানোর জন্য এই কাজগুলো করছেন? আর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে সামনে রেখে আপনারা কি এই অন্যায় কাজগুলো করে যাচ্ছেন? এর সঠিক একটা পর্যালোচনা হওয়া দরকার। আমি এর আগেও কথা বলেছি, আমি আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি স্টেট ডিপার্টমেন্টে যাওয়া আমি এখনো যাই নাই। আমি আবার যাওয়া শুরু করব, আমি পেন্টাগনে যাওয়া শুরু করব, আমি সব জায়গায় যাওয়া আবার শুরু করব। কিন্তু একটা জিনিস আমি জানতে, আমি কিন্তু ওই অনলাইন অ্যাক্টিভিস্ট না যারা শুধু অনলাইনে গলাবাজি করে, যাদের আর কোনো ক্ষমতা নাই। অনলাইনে বসে একে উলঙ্গ করবে, ওকে উলঙ্গ করবে, একে বাল ছিঁড়বে, অমুকের মাথা ছিঁড়বে। আমি কাউকে উলঙ্গ করব না, কিন্তু একটা কথা, আমি কন্টিনিউয়াসলি আমার দেশের জন্য আমি দালালি করব। আমি জানি আপনাদের অনেক জোর, আমি জানি আপনাদের অনেক চ্যানেল আছে, কিন্তু আমি আমার শ্রদ্ধেয় দেশপ্রেমিক ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি এই কথা অবশ্যই আমাকে বলতে হবে। আপনাকে কি ইচ্ছা করে জনবিচ্ছিন্ন করা হচ্ছে? আপনার কাছে লোকজনদেরকে কি ইচ্ছা করে যেতে দেয়া হচ্ছে না? আপনার আশেপাশের লোকজনদেরকে কি এমন ভাবে স্বৈরাচাররা নিয়ন্ত্রণ করছে যেখানে সবকিছু তাদের দ্বারা নিয়ন্ত্রিত? এ ব্যাপারে আপনার প্রেস থেকে, আপনার ওখান থেকে একটা প্রেস রিলিজ আসা উচিত। চুপ্পুর ব্যাপারে এবং 3 বাহিনীর প্রধানের ব্যাপারে আপনার কাছ থেকে আমরা একটা প্রেস রিলিজ আশা করি, এবং আইএসপিআর থেকে আমরা একটা প্রেস রিলিজ আশা করি যে জেনারেল ওয়াকার অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একজন মানুষ। আমি বলবো না ব্যক্তি জীবনে, তার রিলেশনশিপের জন্য হাসিনা মাগির সাথে তার রিলেশন, তাদেরকে একটি সাম্প্রদায়িক দল হিসাবে চিত্রিত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত। এটা আওয়ামী লীগের মদতেই হয় এবং তাকে যারা আশ্রয় দিয়েছে তাদের পক্ষ থেকে করা। বিএনপির পক্ষ থেকে তৈরি করা, মানুষকে সহযোগিতা করা, যারা দেশের গণতন্ত্রের জন্য অকাতরে নিজের জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সহযোগিতা করার জন্য এবং দেশ নায়কের কিছু শুভেচ্ছা পাঠানোর জন্য এই সংগঠন। সুতরাং আমি আশা করি আপনারা এই এলাকার যারা মানুষ, বিএনপির যারা নেতা কর্মী রয়েছেন, তারা নিঃসন্দেহে আমরা এসেছি ছবি তোলা এবং অন্যান্য বিষয়ে আপনাদের আগ্রহ থাকবে, সেটাকে আমরা অত্যন্ত মনের আবেগ এবং উচ্ছ্বাস আমাদের রয়েছে। তবে যেহেতু একটু ভিন্নধর্মী অনুষ্ঠান, গতানুগতিক দলের সভা, মিটিং বা অন্য কোনো কর্মসূচি নয়, তো এটাকে আপনারা একটু সহযোগিতা করবেন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আমাদের যদি কথা শোনেন, তাতে আমরা আরো গর্বিত হব যে আমরা দুই এলাকার মানুষ অপক্ষে আমাদের কথা শুনেছে। আমাদের বেশি বড় প্রোগ্রাম না, ছোট্ট প্রোগ্রাম।
শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে এসে তিনি কথা বলছেন। দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ আমাদের উপর আক্রমণ করে, সেখানে সংঘাত হয়। তাদের দ্বারা কদিন আগেই এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি তারা বাড়িতে ফিরছিলেন, অনেকদিন পর বাড়িতে ফিরছিলেন, তাদের সাথে বেশ কয়েকটা গাড়ি টাড়ি আছে। ওই মুহূর্তে আক্রমণ করে তারা মেরে ফেলেছে দিদার নামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় একজন নেতা। ওই সংঘাতগুলো ওরা তৈরি করছে, বিভিন্ন জায়গায় সংঘাত হতে পারে। ওদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট কেউ হিন্দু সম্প্রদায়ের হতে পারে। আমাদের দলেও হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপি করে, যুবদল করে, ছাত্রদল করে। দুই পক্ষে যদি সংঘর্ষ হয়, ওদের হাতে যেমন আমাদের নেতাকর্মীরা খুন হয়, অনেকে আহত হয়, পঙ্গুত্ব বরণ করে, আমাদের নেতাকর্মীরা প্রতিহত করতে গিয়ে সেখানে আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্তদের মধ্যে মুসলমান, হিন্দুও থাকতে পারে। অনেক হিন্দু তো আওয়ামী লীগ করেন, অনেক এলাকার জেলা সভাপতি আছেন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক সভাপতি আছেন। কিন্তু যখনই দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের কোনো হিন্দু সম্প্রদায়ের নেতা আঘাতপ্রাপ্ত হন, সাথে সাথে শেখ হাসিনা, তার আওয়ামী লীগ এবং তাদেরকে যারা আশ্রয় দেয় পার্শ্ববর্তী একটি দেশ, তার সাথে সাথেই একটা রিয়াকশন দেয়। হিন্দু সম্প্রদায়ের লোক নিরাপত্তাহীন, হিন্দু সম্প্রদায়ের লোকের উপর আক্রমণ হচ্ছে। মানে আওয়ামী লীগের বাইরে যারা আছে তাদেরকে একটি সাম্প্রদায়িক দল হিসাবে চিত্রিত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত। এটা আওয়ামী লীগের মদতেই হয় এবং তাকে যারা মোটামুটি আর কোনো দল আসলে বাদ রাখে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগকে বিশ্বাস করে যারাই নির্বাচনে গিয়েছিল প্রত্যেককে ওয়ান কাইন্ড অফ ধোকা দিয়েছে আওয়ামী লীগ। আর এই কথাটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। একটা পার্টি ছিল মোটামুটি জামাতকে মাঠ থেকে কাটার জন্য, সেই পার্টির নাম কি? চরমোনাই টিম। এটা কম বেশি সকলে জানেন যে মানে মুদ্রার কি বলা হয় যে সাপ আর বেজির যে সম্পর্ক, এমনটাই ছিল জামাত ইসলাম এবং চরমোনাইয়ের যারা অনুসারী আছেন বা আজকের দিন আমরা যেটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু অদ্ভুত এক সমীকরণ হয়ে গেছে এই সরকার পতনের পর। চিরদুই শত্রু যখন মিত্রতে পরিণত হয়েছে তখন টার্গেট কিন্তু আওয়ামী লীগ। আর আজকে মিস হচ্ছে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের পরে চরমোনাই যেই আলটিমেটাম দিয়ে আসছে অথবা যেভাবে আওয়ামী লীগের ফিতা কাটা আসছে, আর এই ফিতা যদি মানে কাটা কমপ্লিট করতে না পারে সরকার, তাহলে আবার যে আলটিমেটাম দিচ্ছে, সব কিছু মিলিয়ে আওয়ামী লীগকে মাঠ থেকে সরানোর জন্য যত ধরনের আয়োজন আছে বিএনপি বাহিরে বাহিরে একটু দেখাচ্ছে, বাট অন্তর বিএনপিও চায় না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটাই বাস্তবতা। বা কর্মীরা চায় না, হয়তো একদম হাইকমান্ডরা চাচ্ছেন আওয়ামী লীগ নির্বাচনে আসুক। তো বোঝা যাচ্ছে একটা ভিন্ন রকম পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। দুঃসংবাদের মধ্যে আরও এক দুঃসংবাদ হচ্ছে এই যে সংস্কার করবে সরকার, এই সংস্কারের পরবর্তী যে নির্বাচন আসবে, হইতে পারে 2 বছর পরে বা 3 বছর পরে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে যেন অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। এখন এটা কিভাবে সম্ভব, এটা নিয়ে আপনি যদি একটু মেকানিজম দেখেন, ভিপিনুর বলছে আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। সমন্বয়কদের বক্তব্যের মধ্যে কিন্তু একই আভাস পাওয়া যাচ্ছে। যদিও জামায়াত ইসলাম এবং বিএনপি সরাসরি কিছু বলছে না, কিন্তু বাকি যে মেম্বাররা আছে বা ধরেন বিভিন্ন জায়গা থেকে, আবার যিনি প্রধান নির্বাচন উপদেষ্টা আছেন, যিনি কাজ করছেন এবিএম খায়রুল সাহেব, তিনি কিন্তু বলছিলেন যে হ্যাঁ, আওয়ামী লীগকে বাদ দিয়েও কিন্তু নির্বাচন হয়। আর এই সিস্টেমটা কে দেখাইছে? এটা আওয়ামী লীগে দেখা গেছে যে বিএনপিকে বাদ দিয়েও কীভাবে নির্বাচন করে আন্তর্জাতিক অঙ্গনে সেই নির্বাচনটাকে হালাল করা যায়। তো এটা থেকে কিন্তু আওয়ামী লীগের আসলে একটা টেনশনের ইস্যু হয়ে দাঁড়াইছে। এবার সেখানে শেষ চাপটা প্রয়োগ করছে এটা ইসলামী আন্দোলন। কারণ সর্বশেষ আমার খেয়াল আছে সম্ভবত মেয়র ইলেকশন ছিল, সেখানে ইসলামী আন্দোলনের যিনি পীর আছেন, চরমোনাইয়ের পীর ফয়জুল করিম সাহেব, তিনি নির্বাচনে দাঁড়াইছিলেন, রক্তাক্ত হয়েছেন। ইভেন তিনি তখনই বলছিলেন আওয়ামী লীগকে বিশ্বাস করা ছিল বোকামি, আর সেই জায়গাতে তারা হারার পরে ওয়াদা করছিল আওয়ামী লীগের আন্ডারে আর কোনো নির্বাচন করবে না। দলটির আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন, যারা স্বৈরাচার, খুনি, ফ্যাসিস্ট, তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়, সেটা আমরা উপদেষ্টাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি। গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বলছেন যে আজ আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি। 53 বছরে যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে তার বেশিরভাগই ছিল প্রশ্নবিদ্ধ, বিতর্কের ঊর্ধ্বে ছিল না। প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে। জাতীয় সরকার, যেটা আমরা বলি, সমস্ত প্রতিনিধিদের দলীয় মার্কার বাংলাদেশের জনগণ ভোট দেবে। বলা হচ্ছে যে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে বহু রক্ত, বহু জানের বিনিময়ে। আপনারা যে ম্যান্ডেট বা জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছেন, আপনাদের তো কোনো দুর্বলতা নেই, তাহলে কেন খুনি এবং দেশের টাকা পাচারকারীরা দেশ থেকে পালালো, সেইটাও আমার বোধগম্য না, এটা জাতি জানতে চায়। আপনাদের উচিত হবে খুনি, টাকা পাচারকারীদের আটকে তাদের শাস্তি নিশ্চিত করা। এর পাশাপাশি আপনার মানে আওয়ামী লীগকেও আগামী নির্বাচন থেকে বিরত রাখা। এবার আইনের যেই ধারায় যে প্রয়োগে আসে, এর মাঝখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা সেখানেও কয়েকটা মামলা হয়েছে বা এটার প্রসিকিউশন চলছে। তো সেখানে যদি আওয়ামী লীগ গিলটি ফিল হয়, গিলটি প্রমাণ হয়, তো প্রমাণ হবেই, সব মেকানিজম যতটুকু আছে। তো সেখান থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটা এখানে সামনে আসছে। তবে অন্তর্বর্তী সরকার আসলে তারা কি ভাবছেন, বা যারা মূল মেকানিজম আমরা দেখছি অনেকেই, বাট পেছনে কয়েকজন মানুষ আছেন যে কারাই সরকারটাকে মুভমেন্ট করাচ্ছে,
কোথায় কতটুকু কারা ভারত ক্লিয়ার দিতে রাজি করাচ্ছে, সামহাও ধরেন অনেক সমালোচনার পরেও কারা স্টিল এই সরকারটাকে ম্যান্ডেট দিচ্ছে, ব্যাকবোন হিসেবে কারা কাজ করছে, ডিপেন্ড করে কিন্তু তাদের উপরে। তবে আমার প্রেডিকশন বলছে যে অন্তর্বর্তী সরকার আসলে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে, তাকে জেলে দিবে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, এই কাজটা করবে না, এটা আমার মনে হচ্ছে। কারণ দীর্ঘদিন যাবত অনেক কিছু দেখা ক্ষুদ্র জ্ঞানে এটাই মনে হচ্ছে আর কি। এখন দেখা যাক ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা কতটুকু শোনে এই মুহূর্তে সরকার। ভালো থাকুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।